12,000 পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট 2024, অর্থাৎ রাজ্য পুলিশ থেকে 12,000 কনস্টেবল নিয়োগের একটি আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড নবান্নেতে এই মর্মে আবেদন জানিয়েছে যে তারা 12,000 পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট করতে চায় এবং তার জন্য পারমিশন চাওয়া হয়েছে নবান্নেতে। ইতিমধ্যে কিন্তু মন্ত্রিসভা থেকে, অর্থাৎ রাজ্য মন্ত্রিসভা থেকেও এই 12,000 কনস্টেবল রিক্রুটমেন্টের ব্যাপারে কিন্তু পাশ হয়ে গেছে। অপেক্ষা রয়েছে শুধু নবান্ন থেকে সবুজ সংকেত পাওয়ার জন্য, এবং সেই সবুজ সংকেত মিললেই কিন্তু 12,000 কনস্টেবল নিয়োগ হতে চলেছে রাজ্যে পুলিশ কনস্টেবল পোস্টে। এই পুলিশ কনস্টেবল পোস্টে 12,000 কনস্টেবল নিয়োগের ব্যাপারে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যে সকল পরিকল্পনা গ্রহণ করেছে সেগুলোই আজকের এপিসোডে আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। সে কারণেই কিন্তু আমরা দেখুন সাব হেডিংয়ে উল্লেখ করেছি, সমস্ত তথ্য আজকের এপিসোডে আপনারা পাবেন। এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে সব থেকে বেশি আকর্ষণীয় যে বিষয়টি হলো, দ্রুত নিয়োগের জন্য দুটি পরীক্ষার পরিবর্তে কেবল একটি মাত্র পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, এবং এ কারণে কিন্তু সকলের কাছে এই আপডেটটা কিন্তু খুবই গুরুতর হয়ে দাঁড়িয়েছে, সকলের কাছে প্রিয় হয়ে দাঁড়িয়েছে, সকলের জনপ্রিয়তা অর্জন করেছে এই আপডেট। কেননা ইতিমধ্যে পরীক্ষা যে হতো পুলিশ রিক্রুটমেন্টের ব্যাপারে, অর্থাৎ কনস্টেবল রিক্রুটমেন্টের ব্যাপারে, সেখানে কিন্তু দুটো পরীক্ষা হতো। সেই দুটো পরীক্ষাকে কমিয়ে একটি মাত্র পরীক্ষায় নিয়ে আসা হয়েছে, এবং এই একটি মাত্র পরীক্ষার মাধ্যমেই কিন্তু 12,000 কনস্টেবল নিয়োগ করতে চলেছে রাজ্য পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট বোর্ড। এ ব্যাপারেই আরও কি ডিটেলস তথ্য রয়েছে সেটা জেনে নেব। সব থেকে গুরুত্বপূর্ণ এটাই যে দ্রুত নিয়োগের জন্য দুটি পরীক্ষার পরিবর্তে একটি মাত্র পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আসুন আজকের এপিসোডে আমরা এই ব্যাপারে যে ডিটেলস তথ্যটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব, এবং মেনলি যে বিষয়টার উপর ফোকাস করার চেষ্টা করব সেগুলি হলো এই পরিবর্তনের সুবিধা কি রয়েছে, এই পরিবর্তনের অসুবিধাই বা কি রয়েছে, অর্থাৎ এই রিক্রুটমেন্ট প্রসেসের কি কি সুবিধা আমরা পাবো এবং এই পরিবর্তন হলে কি কি অসুবিধার সম্মুখীন আমাদের হতে হবে, এবং সেই সঙ্গে এখানে যে 12,000 শূন্য পদের জন্য ভ্যাকেন্সি পোস্ট প্রকাশ করা হতে চলেছে সেখানে কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকেন্সি থাকবে সেটাও আমরা জেনে নেব। আসুন আজকের এপিসোডে আমরা ডিটেলস আলোচনা করে নিই। তাই অবশ্যই আপনারা এ ব্যাপারে যদি বিস্তারিত জানতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার পাশাপাশি একটি লাইক করুন, প্রয়োজনীয়দের সাথে শেয়ার করুন, এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি পুরনো ক্যান্ডিডেট রয়েছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করুন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। সেই সঙ্গে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার থাকলে, কিছু গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করার ইচ্ছা থাকলে বা আগ্রহ থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের সেই সকল গুরুত্বপূর্ণ তথ্য, সেই সকল গুরুত্বপূর্ণ পরামর্শ আমরা সসম্মানে গ্রহণ করব। চলুন আমরা এ ব্যাপারে ডিটেলস আলোচনায় চলে যাই। প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হলো এই পরিবর্তনের সুবিধা কি রয়েছে, অর্থাৎ এখানে যে একটি মাত্র পরীক্ষা হবে এবং এই যে আমূল পরিবর্তন ঘটতে চলেছে রাজ্য পুলিশ কনস্টেবল নিয়োগের ব্যাপারে, সেটার সুবিধাগুলো আমরা কি কি পাবো। এক্ষেত্রে আমরা কিছু উল্লেখ করেছি, যেমন প্রচলিত নিয়োগ পদ্ধতি এবং সেই সঙ্গে নতুন নিয়োগের পদ্ধতি। তবে তার আগে আমরা একটু শর্টে জেনে নেওয়ার চেষ্টা করবো, সেটি হলো এই পরিবর্তনের সুবিধা কি রয়েছে। দেখুন, প্রথম কথা এটাই যে এখানে কিন্তু মাত্র একটি পরীক্ষা হবে, মানে এখানে কিন্তু রিক্রুটমেন্টটা খুব দ্রুত হবে। কেননা দুটো পরীক্ষা নিতে যে সময় লাগতো সেখানে কিন্তু একটা পরীক্ষা মানে একটু সময়টা অনেক কম লাগবে, এবং সে কারণেই আমরা প্রথমেই উল্লেখ করেছি যে এখানে রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু 6 মাস থেকে 1 বছরের মধ্যে। এবং মেনলি এটাকেই কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সব থেকে গুরুত্ব দিচ্ছে, কেননা দীর্ঘ সময় লেগে যায় এই সমগ্র রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করতে, এবং সেইটাকে কমানোর জন্যই কিন্তু এই একটি মাত্র পরীক্ষা নেওয়ার সিস্টেম চালু করতে চলেছে রাজ্য পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট বোর্ড। এবং এক্ষেত্রে যদি একটা পরীক্ষা হয় তাহলে কিন্তু রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্মীরা বা উচ্চপদস্থ অফিসাররা ধারণা করছেন বা তারা বিশ্বাস যে 6 মাস থেকে 1 বছরের মধ্যে কিন্তু সমগ্র নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে যাবে। যেখানে আগে সময়টা লাগতো 1.5 বছর থেকে 2 বছর, সেইটাকে কমিয়ে কিন্তু এই 6 মাসের বা 1 বছরের মধ্যে কিন্তু করতে চাইছে। সেজন্যই কিন্তু মেনলি এটা নিয়ে আসার চেষ্টা করছে এই পরিবর্তন, এবং এটা কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক সুবিধাদায়ক, এবং আমাদের ক্ষেত্রে অনেকটা কিন্তু সুবিধার পাশাপাশি এটা কিন্তু আমাদের একটা ভালো একটা দিক বা ভালো খবর। কেননা এই 1.5 থেকে 2 বছর যদি সময় লেগে যায় তাহলে বর্তমানে রাজ্যে চাকরি যা পরিস্থিতি, তাহলে কি হবে সেটা তো আপনারা নিজেরাই বুঝতে পারছেন, দ্বিতীয়বার বা বিশ্লেষণ করে বলার কিছু নেই। তো এটা একটা ভালো সুবিধা। দ্বিতীয় যে সুবিধাটা হলো যে দুটির পরিবর্তে একটি মাত্র পরীক্ষা দিলেই হবে, এটা তো
বিশ্লেষণ করে বলার কিছু নেই। আমরা দুটি পরীক্ষা দেওয়া মানে দুটো পরীক্ষা আমাদেরকে পাশ করতে হতো। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি একটা পরীক্ষা আমরা দিই এবং তাতে যদি পাস করলে আমরা চাকরির একটা সুবিধা পেয়ে যাবে, চাকরির দিকে এগিয়ে যেতে পারি, তার থেকে ভালো আর কিছু হতে পারে কি? নিশ্চয়ই নয়। তাহলে সেক্ষেত্রে দুটি পরীক্ষার পরিবর্তে একটি পরীক্ষা হলে কিন্তু আমাদের একটা ভালো সুযোগ, ভালো সুবিধা। তৃতীয় যেটা রয়েছে, নিয়োগের পরীক্ষা শেষে একটি কনফার্ম তালিকার সাথে একটি রিজার্ভ তালিকা, খুবই আকর্ষণীয় ব্যাপার। এখানে দেখুন, একটা পরীক্ষা হচ্ছে, এটা যেমন আকর্ষণীয়, ঠিক একইভাবে রিজার্ভ তালিকা নিয়ে আসতে চলেছে রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, এবং এই রিজার্ভ তালিকা প্রকাশ করতে বলছে যে নিয়োগ পরীক্ষা শেষে একটি কনফার্ম তালিকার সাথে একটি রিজার্ভ তালিকা প্রকাশ করা হবে। দেখুন, রিজার্ভ মানে কিন্তু ওয়েটিং লিস্ট নয়। এখানে রিজার্ভ বলতে যেটা বলা হচ্ছে যে ধরুন ফাইনাল প্যানেল তৈরি হয়ে গেল, তো প্যানেলের পর তো আগে ট্রেনিং হবে, তারপর তো কাজে নিয়োগ করা হবে, সরাসরি তো আর ডিউটিতে নিয়োগ করা হবে না। তো সেই যে ট্রেনিং হবে, সেই ট্রেনিং এর সময় থেকে তো রিক্রুটমেন্টটা শুরু হচ্ছে। তো সেই ট্রেনিং এর আগেই একটা রিজার্ভ তালিকা তৈরি করা হবে। এবং কেননা দেখুন, এর আগে যে রিক্রুটমেন্টটা হয়েছিল 8,500 ভ্যাকেন্সি ছিল সেখানে, তাই তো 8,000 প্লাস বা 8,500 ভ্যাকেন্সি ছিল, সেখানে কি হয়েছিল, সমস্ত মানে কমপ্লিট হয়ে গেছে। এবারে যে ট্রেনিংটা শুরু হবে, সেই ট্রেনিং শুরু হলো, কিন্তু দেখা গেল সেখানে 1,000 প্লাস, অর্থাৎ 1,000 প্লাস কিন্তু ক্যান্ডিডেট এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করেনি। এবং এটা নিয়ে কিন্তু অনেক ক্যান্ডিডেটের মনে কিন্তু ক্ষোভ ছিল, এবং সেটা কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে তারা জানায় যে এটার ক্ষেত্রে একটা রিজার্ভ তালিকা আনলে খুব ভালো হয়। এবং সেই অনুরোধ কিন্তু বর্তমানে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড গ্রহণ করেছে এবং সে কথা রেখেছে, এবং সেই দিক থেকেই কিন্তু এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে রিজার্ভ তালিকা রাখতে চলেছে এবারের নিয়োগ প্রক্রিয়ায়। এবং এই রিজার্ভ তালিকা রাখলে সুবিধা কি হবে, ওই যে 1,000 ক্যান্ডিডেট অংশগ্রহণ করেনি ট্রেনিংয়ে, 8,500-এর মধ্যে প্রায় 1,000-এর মতো, তো তারা কি হয়েছিল, মেনলি সমস্যাটা হয়েছিল ওই সময় কিন্তু আবগারি দপ্তরে নিয়োগ হচ্ছিল। তো স্বাভাবিকভাবেই সেই ক্যান্ডিডেট কিছু এখানেও যুক্ত হয়েছে, কিছু আবগারিতে চলে গেছে। এবং এখানে রিক্রুটমেন্টের মানে সমস্যাটা কি ছিল, 1.5 বছর থেকে 2 বছর ধরে রিক্রুটমেন্ট হচ্ছে। তাহলে সেই সমস্যা এবং সেই সঙ্গে আবগারি দপ্তরের নিয়োগ, এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু অধিক ক্যান্ডিডেট আবগারিতে নিযুক্ত হয়ে যায়, যার ফলে কিন্তু এখানে ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে পারেনি। আর সেই ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে না পারলেও সেই ভ্যাকেন্সি পোস্ট কিন্তু রয়ে যায়, যারা অংশগ্রহণ করলো তাদেরকে নিয়ে কিন্তু ট্রেনিং চালিয়ে যেতে হয়। এবং সেই জায়গা থেকে ক্যান্ডিডেটরা অনুরোধ করেছিলেন যে রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য বা রিজার্ভের একটা তালিকা তৈরি করতে। সেটাই কিন্তু এবারে মান্যতা দেওয়া হয়েছে, এবং এবারের পরিকল্পনায় আনা হয়েছে যে নিয়োগ পরীক্ষার শেষে কনফার্ম তালিকার পাশাপাশি একটা রিজার্ভ তালিকা থাকবে। এবং এই রিজার্ভ তালিকা কিন্তু মানে রিক্রুটমেন্টে যে কাজে নিযুক্ত করা হবে তখন পর্যন্ত কিন্তু এটা ভ্যালিড থাকবে না, এটা ভ্যালিড থাকবে যখন ট্রেনিং শুরু হবে তার আগে পর্যন্ত। অর্থাৎ ট্রেনিংয়ে যতজন অংশগ্রহণ করলো দেখা হবে, যদি সেখানে ফিল আপ না হয় তখন কিন্তু এই রিজার্ভ থেকে ক্যান্ডিডেট নিয়ে সেই ট্রেনিংয়ের সিটটা পূরণ করা হবে। বিষয়টা ক্লিয়ার করতে পারলাম আশা করি। তো সেই জন্য কিন্তু রিজার্ভটা রয়েছে। দেখুন, ওয়েটিং এর ক্ষেত্রে কিন্তু অনেকটা পার্থক্য রাখছে, সে কারণে কিন্তু ওয়েটিং না বলে এটাকে বলা হয়েছে রিজার্ভ তালিকা। বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি? তো তাহলে এই সকল সুবিধা কিন্তু রয়েছে। প্রথম কথা, 6 মাস থেকে 1 বছরের মধ্যে নিয়োগ হয়ে যাবে। দ্বিতীয় কথা, দুটির পরিবর্তে একটি মাত্র পরীক্ষা দিতে হচ্ছে, এটা একটা খুব ভালো দিক। এবং তৃতীয় যেটা, ক্যান্ডিডেটদের কথা মেনে নিয়ে কিন্তু রিজার্ভ তালিকা রাখতে চলেছে বর্তমান পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তো এই সকল সুবিধাগুলো আমরা পাবো। এবং সেই সঙ্গে অসুবিধা কি রয়েছে সেটাও তার আগে আপনাদের বলে দিই। দেখুন, অসুবিধা কিন্তু মোটেই কিছু নেই, তবে অসুবিধা যেটা রয়েছে সেটা কিন্তু কম নয়। দেখুন, আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন আমরা কি লিখেছি এখানে, কাট অফ খুব বেশি হতে পারে। কেন, পরীক্ষা যদি একটা হয় তাহলে এখানে মানে ক্যান্ডিডেটরা প্রচুর পরিমাণে কিন্তু পরিশ্রম করবে। এবং আমিও বলছি আপনারা ভালোভাবে প্রিপারেশন নিন, কেননা একটা পরীক্ষায় পাশ করতে পারলেই কিন্তু আপনি এখানে সরাসরি চাকরির একটা সুযোগ পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, সুযোগ পেয়ে যাচ্ছেন, কেননা মাঠ পাস আছে, শারীরিক দক্ষতা পরিমাপ আছে, ইন্টারভিউ আছে যেটাকে মৌখিক বলা হচ্ছে। তো সেই সকল ব্যাপারগুলো রয়েছে, কিন্তু সবার প্রথম যেটা গুরুত্বপূর্ণ যে লিখিত পরীক্ষায় পাশ করা তো খুব গুরুত্বপূর্ণ। তো লিখিত পরীক্ষায় যদি একটা মাত্র পরীক্ষা হয় তাহলে কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেটই ভালোভাবে প্রিপারেশন নেবেন, কেননা দুটো পরীক্ষার ক্ষেত্রে অনেক ক্যান্ডিডেটই কিন্তু কি হয় বলুন তো, প্রথম পরীক্ষায় মানে প্রথমে যে প্রাইমারি পরীক্ষাটা হবে প্রিলি, সেটাতে কিন্তু অনেক ক্যান্ডিডেট কাট হয়ে যায়, যার ফলে কিন্তু ক্যান্ডিডেটের সংখ্যা কমতে থাকে। সেটাও আসছি কিভাবে কমতে থাকে সেটা বলবো। তবে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হলো, এখানে কিন্তু কাট অফটা খুব বেশি হয়ে যাবে, এবং এটাই কিন্তু সব থেকে অসুবিধা বলতে গেলে। মানে এই পরিবর্তনের সুবিধা লেখা হয়ে গেছে, এটা অসুবিধা হবে, কেমন অসুবিধা হবে, সরি ফর দ্যাট। তো অসুবিধা কিন্তু এটাই যে কাট অফ কিন্তু খুব হাই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই দিকটা কিন্তু খেয়াল করতে হবে। আদারওয়াইজ আর কোনো অসুবিধা কিন্তু নেই। এবারে যেটা বলবো যে প্রচলিত পদ্ধতি কি ছিল আর পরিবর্তিত হয়ে কি হতে চলেছে সেটা একটু জানবো।
দেখুন, প্রচলিত পদ্ধতি যেটা বলা হচ্ছে, যে প্রচলিত যে মানে নিয়োগ প্রক্রিয়াটা ছিল 2018 সালের পরে, কেননা 18 সালের আগে কিন্তু মানে পুলিশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে একটাই পরীক্ষা হতো, যেটা বর্তমানে নতুন করে আবার আসতে চলেছে। এই একটাই পরীক্ষা হতো এবং সেই একটা পরীক্ষার উপর ভিত্তি করে তারপর শারীরিক মাপজোপ ইত্যাদি ইত্যাদি ব্যাপারের উপর ভিত্তি করে কিন্তু নিয়োগ করা হতো। কিন্তু 18 সালের পর কিন্তু দুটো করে পরীক্ষা হয়, প্রিলি এবং মেন, এবং সেটাকেই পরিবর্তন করে আবারও ঠিক সেইটাই নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ 18 সালের আগে যেটা ছিল একটা মাত্র পরীক্ষা। তো আসি, দেখুন এখানে প্রচলিত পদ্ধতি যেটা ছিল সেটা একটু লক্ষ্য করুন। প্রথমে লিখিত পরীক্ষা হবে, তাতে পাশ করতে পারলে শারীরিক মাপজোপ আর সেই সঙ্গে দক্ষতা পরীক্ষা, ঠিক আছে। তারপরে ছিল মূল লিখিত পরীক্ষা, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে মেন এক্সাম, আর এখানে ছিল কি প্রিলি। এই মেন এক্সাম বা মূল লিখিত পরীক্ষা পাশ করতে পারলে আপনার থাকতো মৌখিক বা ইন্টারভিউ, এবং এর পরে কিন্তু ফাইনালি প্যানেল তৈরি করা হতো এবং সেই প্যানেলের উপর ভিত্তি করে কিন্তু ট্রেনিং এ নিযুক্ত করা হতো ক্যান্ডিডেটদেরকে। তো বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। আর এবারে যে নতুন পদ্ধতি হতে চলেছে, এখানে দেখুন প্রথমে আমরা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি, আবার এখানেও এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি, অর্থাৎ আমরা এই প্রথমে যে প্রিলি হচ্ছে আর তারপরে যে মেন হচ্ছে, এর কোন জায়গাটায় পরীক্ষাটা হবে সেটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা মতানৈক্য রয়েছে। এ ব্যাপারে আপনারা নিজেরাই কমেন্ট করে জানান যে কোন জায়গাটায় পরীক্ষা হতে পারে। এই প্রিলির জায়গাটায় প্রথমেই এক্সাম হয়ে যেতে পারে, নাকি এই মেনের জায়গাটায় এক্সাম হতে পারে, সেটা একটু আপনারা জানান, আপনাদের নিজেদের মতামত অনুযায়ী জানান, এবং যদি আপনি জেনুইন জেনে থাকেন সেটাও জানান। আমরা সসম্মানে গ্রহণ করব। আমরা এই মুহূর্তে বলবো না যে কোন অংশে এই পরীক্ষাটা হতে পারে, সেই জন্যই আমরা এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখেছি। প্রথমেই পরীক্ষা হয়ে যাবে, তারপরে তাতে পাশ করতে পারলে শারীরিক মাপজোপ বা দক্ষতা, তারপরে কি সরাসরি মৌখিক পরীক্ষা হচ্ছে, নাকি প্রথমেই শারীরিক মাপজোপ দক্ষতা এবং তারপরে পরীক্ষা হয়ে তারপরে ইন্টারভিউ বা মৌখিক হয়ে শেষে প্যানেল তৈরি হবে, কোনটা হবে সেটা আপনারা নিজেরা জানান। এখানে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন আমরা এই কারণেই দিয়ে রেখেছি। এবারে যে জায়গাটা জানবো সেটা হলো যে কোন ক্যাটাগরিতে কতগুলি ভ্যাকেন্সি থাকতে পারে, অর্থাৎ টোটাল ভ্যাকেন্সি তো আমরা জানতে পেরেছি যে 12,000-এর উপর শূন্যপদ থাকছে, 12,000-এর উপর। তো 12,000 তো টোটাল ফ্রেশারদের জন্য নয়, তার মধ্যে যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো একটু আমাদের জেনে নিতে হবে। সেটাই দেখুন আমরা একটা ছকের আকারে ডায়াগ্রাম আনার চেষ্টা করছি, এটা একটু লক্ষ্য করুন, আশা করছি আপনাদের কাছে অনেকটা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখুন, মোট শূন্যপদ আমরা সকলেই জানি বা দেখতেও পাচ্ছি যে 12,000 শূন্যপদ রয়েছে, তাই তো। এর মধ্যে 15% সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত করে রাখা হয়েছে, যেটা আগে ছিল 10%। এটা কিন্তু একটা ভালো অসুবিধা বলতে পারেন। তো কেন অসুবিধা বলছি, তো তাহলে যে টোটাল ক্যান্ডিডেট থাকছে বা ভ্যাকেন্সি থাকছে 12,000, তার মধ্যে যদি 15% বা 15% সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত থাকে, যেটা আগে ছিল 10%, সেটাকে বাড়িয়ে করা হয়েছে এবারে 15%, তাহলে এখানে সিভিকদের জন্য এই 12,000 ক্যান্ডিডেটের মধ্যে ভ্যাকেন্সি থাকছে 1,800, আপনারা দেখতে পাচ্ছেন। আর থাকছে 5% প্রাক্তন সেনাকর্মীদের জন্য, এবং এই প্রাক্তন সেনাকর্মীদের মধ্যে দেখুন ব্র্যাকেটে উল্লেখ করা হয়েছে বয়স এবং শারীরিক দক্ষতায় বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকছে। অর্থাৎ একটা জিনিস লক্ষ্য করুন, প্রাক্তন সেনাকর্মীদের ক্ষেত্রে সব থেকে সুবিধা এটাই যে তারা কেবলমাত্র পরীক্ষা দিলেই কিন্তু সরাসরি চাকরিতে নিযুক্ত হবেন। কেন না, আগে ছিল দুটো পরীক্ষা, তাহলে তাদেরকেও দুটো পরীক্ষা দিতে হতো, কিন্তু এই যে বয়স এবং শারীরিক দক্ষতায় ছাড়, এটা কিন্তু আগেও ছিল, এবারেও ঠিক একইভাবে রয়েছে। তাহলে প্রাক্তন ক্যান্ডিডেট বা সেনাকর্মীদের কিন্তু কেবলমাত্র পরীক্ষা দিলে এবং পাশ করলেই তারা কিন্তু সরাসরি চাকরি পাবেন, এবং তাদের জন্য 5% কিন্তু সংরক্ষিত রয়েছে, এবং এই 5% সংরক্ষিত থাকলে 12,000-এর মধ্যে দাঁড়াচ্ছে সেটা 600। এই নিয়ে সিভিক ভলেন্টিয়ার এবং প্রাক্তন সেনাকর্মীর টোটাল সংরক্ষিত আসন থাকছে 2,400। এবারে এই 2,400 থেকে 12,000 থেকে এই 2,400 বাদ দিন, তাহলে টোটাল ভ্যাকেন্সি থাকছে আমাদের ফ্রেশারদের জন্য 9,600টি, এবং এই 9,600-র মধ্যে আবার জেনারেলদের জন্য কিছু রয়েছে, ওবিসি এ ওবিসি বি এর মধ্যে ভাগ থাকছে, এসসিদের জন্য ভাগ থাকছে এবং এসটিদের জন্য ভাগ থাকছে। এইভাবে কিন্তু টোটাল ভ্যাকেন্সি পোস্টটা বিভিন্ন ভাগে বিভক্ত রয়েছে। তার মানে যে এই নয় যে সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে ভাগ নেই, এখানেও কিন্তু ভাগ দেওয়া থাকছে। আপনাদেরকে টোটালটা দেখিয়ে দিলাম, আর প্রাক্তন সেনাকর্মী এদের মধ্যেও ভাগ রয়েছে। জাস্ট আমরা ফ্রেশারদের উপর গুরুত্ব দিয়ে ফ্রেশারদের ব্যাপারটা এখানে বললাম। এবারে ফ্রেশারদের এই যে 9,600 শূন্যপদ রয়েছে, এটা বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ভাগ রয়েছে, এবং যাদের যত পার্সেন্ট আসনে সংরক্ষণ রয়েছে সেই অনুযায়ী এটা ভাগ হবে। বিষয়টা আশা করি ক্লিয়ার করতে পারছি। তাহলে আমরা ফ্রেশাররা টোটাল ভ্যাকেন্সি পাচ্ছি 12,000-এর মধ্যে 9,600টি,
এবং এই 9,600-র মধ্যে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ভাগ রয়েছে। তবে শূন্যপদ কিন্তু খুব কম নয়। আগের বারে 8,000 সামথিং বা 8,500-এর মতো ছিল, সেটা বাড়িয়ে কিন্তু এবারে 12,000 করা হয়েছে। এটা কিন্তু খুব ভালো একটা দিক। দ্বিতীয়ত, অর্থাৎ আমরা যে সুবিধাগুলো এখানে পেলাম বা এবারে যে বেনিফিটগুলো রয়েছে সেটা হলো শূন্য পদের সংখ্যা বেশি, 2 মাত্র একটি পরীক্ষা দিতে হচ্ছে, 3 এখানে কিন্তু আপনার সময়টা খুব কম লাগছে, অর্থাৎ 6 মাস থেকে 1 বছরের মধ্যেই হয়ে যাচ্ছে, 4 এখানে কোনো রকম লিখিত পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকছে না, 5 এবং এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী যেমন ভাগ রয়েছে ঠিক সেই সঙ্গে শূন্যপদ বেশি থাকার কারণে আপনার কিন্তু রিক্রুটমেন্টটা খুব সহজে হয়ে যাবে এবং খুব বেশি কিন্তু আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে না। খুব সুবিধে, খুব সুবিধে। আপনারা কিন্তু চাইলে এখানে অবশ্যই আবেদন করুন এবং সেই সঙ্গে দেখুন, বলতে পারি যে আবেদন করুন, কেননা এখনো পর্যন্ত তো নোটিফিকেশন পাবলিশড হয়নি। নবান্নের জন্য এখানে সবুজ সংকেতের অপেক্ষা করা হচ্ছে বা পারমিশন অপেক্ষা করা হচ্ছে। তবে মন্ত্রিসভা থেকে যেহেতু পাশ হয়ে গেছে এবং রিক্রুটমেন্ট বোর্ড যেহেতু নবান্নে পাঠিয়েছে, তার স্বাভাবিকভাবে সেখানে কিন্তু পাশ হয়ে যাবে এবং খুব শীঘ্রই কিন্তু এ ব্যাপারে ডিটেলস নোটিফিকেশনও আসতে চলেছে। জাস্ট এই মুহূর্তে যে সকল আপডেটগুলো রয়েছে সেটাই আজ আমরা আপনাদের নিকট উপস্থাপন করলাম। আপনাদের যদি কিছু গুরুত্বপূর্ণ মতামত দেওয়া থাকে, পরামর্শ দেওয়া থাকে, সেগুলো আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবেন। আপাতত যে সকল আপডেট উঠে এসেছে সেগুলোই আজ আমরা আপনাদের নিকট উপস্থাপন করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে সকলের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করবেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। আপনাদের অগ্রগতি, আপনাদের সাফল্য কামনা করে আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। নো মোর টুডে। দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।